আসসালামু আলাইকুম। আমি আপনাকে হাইপোথেটিক্যালি একটা কথা বলবো। ধরেন একটি মানুষ খুব অসুস্থ, একেবারেই অনেক দিন নাকে আছে, আর অন্য একটি মানুষ ওই মানুষটিকেই সাহায্য করার জন্য আসছে। খুব ভালো, সে জেনে আসছে ওই মানুষটা ক্ষুধার্ত, তার খাবার দরকার। যদি ওই মানুষটা ওই ক্ষুধার্ত মানুষটার জন্যে খাবারের বদলে, অনেক বড় মনের মানুষ, খাবারের বদলে সে অন্য একটা কিছু নিয়ে আসলো, গোলাপের একগুচ্ছ গোলাপ, পৃথিবীর সবচেয়ে সুন্দর গোলাপ নিয়ে আসছে। পৃথিবীতে এর চেয়ে সুন্দর গোলাপ আর নেই। ওই গোলাপটা নিয়ে এসে বলল, আই লাভ ইউ, আমি তোমাকে আমার জীবনের চেয়েও ভালোবাসি, আমি তোমার জন্য জীবন দিতে পারি ভাই। পৃথিবীর সবচেয়ে সুন্দর কথাগুলো সে বলল, আর পৃথিবীর সবচেয়ে আরো অনেক সুন্দর জিনিস দিল। কি ভাবছেন? যে মানুষটার ক্ষুধায়, যন্ত্রণায় কাতর, তার কাছে কি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর গোলাপ, পৃথিবীর সবচেয়ে সুন্দর কথা, সবকিছু কোনো মূল্য আছে? যদিও ওই গোলাপটা পৃথিবীর সবচেয়ে সুন্দর গোলাপ, এটি অনেকের কাছে এটার দাম অনেক। পৃথিবীর সবচেয়ে সুন্দর বাক্য, পৃথিবীর সবচেয়ে সুন্দর কবিতা, সব সুন্দর আপনি একসাথে জড়ো করলেন, এটা অনেক দাম। কিন্তু যে মানুষটা ক্ষুধার্ত, না কে আছে, তার কাছে কি ওইসবের কোনো দাম আছে? বিন্দুমাত্র দাম, 1 পয়সা দাম নেই। ওইগুলো নাথিং বাট গার্বেজ। তার কাছে ওইগুলো মূল্যহীন। তার কাছে ওই মুহূর্তে খাবারটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এভাবেই মানুষ কাজ করে। মানুষের সাইকোলজি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ এভাবে কাজ করে। রাজনীতি যেহেতু মানুষকে নিয়ে, আপনি যদি মানুষের সাইকোলজি না বুঝতে পারেন, কখন কাকে বাদ দিতে হবে আর কখন গোলাপ দিতে হবে, কখন কাউকে কবিতা শোনাইতে হবে আর কখন গদ্য শোনাইতে হবে, যে হিসাবটা আমরা না বুঝি, আপনি এজ এ পলিটিক্যাল পার্সন, এজ এ পলিটিক্যাল পার্টি, যদি আপনি এটা না বুঝেন, তাহলে আপনি কবিতার ভান্ডার নিয়ে এসেছেন, আপনি খুব ভালো। আপনার এই কবিতার ভান্ডার ওই ক্ষুধার্ত মানুষের কাছে যেমন মূল্য নেই, ঠিক ওই সমাজ, ওই অঞ্চল মানুষের কাছেও আপনার পলিটিক্যাল পার্টি, আপনার বয়ান, আপনার কথা, আপনার কাজের কোনোই মূল্য থাকবে না। কারণ মানুষ চায় বাদ, আর আপনি দিচ্ছেন গোলাপ। আমাদের 5ই আগস্টের পরে এখনকার জেনারেশনের মানুষের যে প্রত্যাশা, আপনি যদি না বুঝতে পারেন, আপনি ওই মানুষটার মতোই তার কাছে মূল্যহীন হয়ে পড়বেন। এই সাইকোলজিটা, মানুষের সমাজের সাইকোলজি বুঝতে গেলে আপনাকে বোঝার প্রয়াস করতে হবে। আপনি যদি এটা বুঝতে পারেন, তাহলে আপনি রাজনীতিতে টিকে থাকবেন লং টাইম। অর্থাৎ রাজনীতি লংজিভিটি, আপনি কতদিন রাজনীতি টিকে থাকবেন বা টিকে থাকবেন না, এটা যে প্যারামিটার, এটা অনেক প্যারামিটার, সো মেনি প্যারামিটার্স। এই প্যারামিটারগুলোর মধ্যে কোন প্যারামিটারটা কখন কাজ করবে, এটা আপনাকে বুঝতে হবে। এটি, পলিটিক্স ইজ অল অ্যাবাউট সাইকোলজি। আপনি এই সাইকোলজি হিসাবটা না করতে পারলে আপনি পলিটিক্সে টিকতে পারবেন না। আপনি, আমি একটা উদাহরণ দিই। জিনিসটা দেখেন, আপনি আপনি যদি ধর্মের দিকে তাকান, এজ এ মুসলিম হিসেবে আপনি যদি তাকান নবী সাল্লাহ আসলাম জীবনের দিকে, আপনি দেখবেন ওনার পুরো জীবনটাই ইজ অল অ্যাবাউট সাইকোলজি। মানুষকে নিয়ে তো খেলা, তাই না? মানুষের কাছে তো সুন্দরকে প্রচার করা, মানুষকে সুন্দর পথে দাবিত করা, এটা মানুষ নিয়ে কাজ। সো আপনি যখন এই মানুষ নিয়ে কাজ করবেন, প্রত্যেকটি মানুষ ডিফারেন্ট, এই মানুষের ডিফারেন্টটা বোঝা, তার প্রতি সিম্পেথি, আমি কখন তার প্রতি সিম্পেথি হওয়া দরকার, কতটুকু সিম্পেথি ক্রিয়েট করা দরকার, কতটুকু এমপ্যাথি থাকবে আমার তার প্রতি, কোন পজিশনে কি করতে হবে, কি করলে তার মনকে টাচ করতে পারবো, এই অল অ্যাবাউট। আপনি নবী সাল্লাহ সাল্লামের জীবনী দেখেন, হিজ লাইফ, ওনার লাইফটা অল অ্যাবাউট সাইকোলজি।
কোন সাহাবীর সাথে কিভাবে কথা বলতে হয়, প্রতিটি ডিফারেন্ট। ওনার প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত ছিল মানে পৃথিবীর শ্রেষ্ঠ সাইকোলজিস্ট ওনার চেয়ে আর কেউ নেই। আপনি যদি ওনার জীবনী পড়েন বুঝতে পারবেন ওনার প্রতি মুহূর্তের সাইকোলজি, প্রতিজন সাহাবীর সাথে ওনার সম্পর্কটা ছিল 1 to 1। প্রতিটি মানুষকে রিড করা, সেই রিড অনুযায়ী ওনার মেডিসিন দেয়া, মানে এটি আশ্চর্য। আপনারা যারা জানতে ইচ্ছুক তারা জানতে পারবেন। একটি বই আছে ইংল্যান্ডের কেমব্রিজ মুসলিম কলেজ আছে, এটা নিউলি বিল্টেড একটা কলেজ লন্ডনে। এই কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এখন যে, উনি এই কলেজের কনভার্টেড বা রিভার্টেড মুসলিম। যারা মুসলিম যারা জানেন, ইসলামিক এরিয়াতে কনভার্টেড বলা হয় না, এটাকে রিভার্টেড বলা হয়। যে প্রত্যেকটি মানুষ মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, সে যদি অন্য কোনো ধর্মের থেকে মুসলিম আসে তখন তাকে বলা হয় যে সে গড়ে আবার আসছে, তার নিজের গড়ি। সো কনভার্টেড বলে না, রিভার্টেড বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা। সো সে একজন রিভার্টেড মুসলিম, ডক্টর আবদুল্লাহ। ওনার একটা বই আছে, রিসেন্টলি বইটা আসছে কয়েক বছর আগে, এটার নাম হচ্ছে ইসলামিক সাইকোলজি নিয়ে, মানে কোরআনিক সাইকোলজি। আপনি কোরআনের যে সাইকোলজি, মানে কি মানে এটা যে অল অ্যাবাউট সাইকোলজি খেলাটা। সাইকোলজি মানুষ কি? সাইকোলজি মানে হচ্ছে মানুষকে নিয়ে খেলবেন আপনি, কিভাবে খেলতে হয় মানুষ খেলতে, মানে মানে ভালো অর্থে আপনি কিভাবে মানুষকে নিয়ে সুন্দর সমাজ গঠন করবেন, কিভাবে মানুষের মন জয় করবেন, অল অ্যাবাউট সাইকোলজি। তো তার একটি অনেক বড় বই, একটা হিউজ বই। এই বইটা কেউ সুযোগ থাকে বইটা পড়বেন, কোরআনিক সাইকোলজি। আপনি ওই কেমব্রিজ মুসলিম কলেজের ওয়েবসাইটে গেলে পাবেন, এটা অ্যাভেলেবল, অ্যামাজনে অ্যাভেলেবল, বইটা পড়তে পারবেন। তো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাও দেখবেন, ওনার প্রত্যেকটি মুহূর্ত হচ্ছে সাইকোলজি নিয়ে খেলা, প্রতিটি। এই সাইকোলজিটা আপনি যদি বোঝেন, আপনি রাজনীতিতে আপনি এস্টাবলিশড হওয়ার জন্য, শুধু রাজনীতি ক্ষেত্রে না, প্রতিটা ক্ষেত্রে একটা মানুষ যদি সাকসেস হতে হয় তার কাজের ক্ষেত্রে, সফলতা, সেখানে তাকে সাইকোলজি বোঝা চলা খুব বিকল্প নয়। আপনি মানুষকে না বুঝতে পারলে আপনি কোনো প্রোডাক্ট, আপনি কিছু নিয়ে, পলিটিক্স তো একটা প্রোডাক্ট, তাই না? আপনি পলিটিক্স এই প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটে থাকতে পারবেন না। আপনি মার্কেটে আসবেন, যাবেন, হয়তো বা আপনি চলে যাবেন, মার্কেট থেকে উধাও হয়ে যাবেন। মার্কেটে হয়তো থাকতে পারবেন, কেউ মার্কেটে ফাইট করে, কেউ মার্কেটে টিকতেই পারে না, কেউ টিকে হাবুডুবু খেয়ে টিকে। এটা যার সাইকোলজি উপর ডিপেন্ড করে, যে যতটুকু জানে তার জানার উপর ডিপেন্ড করে সে ওই মার্কেটে কিরকম টিকবে বা টিকবে না। তার পলিটিক্যাল প্রোডাক্ট নিয়ে সে কি টিকতে পারবে না, এটা ডিপেন্ড করে তার সাইকোলজির উপরে। আরো অনেক বিষয় আছে, বাট সাইকোলজি হচ্ছে মেইন। এটি তো না জানেন আপনি কখনো মানুষ নিয়ে কখনোই খেলতে পারবেন না। আপনি বর্তমান প্রেক্ষাপটে 5ই আগস্টের পরে আমাদের মানুষের যে প্রত্যাশা, আমাদের এই মানুষ, এই অঞ্চলে মানুষ, এই বাংলা ভূখণ্ডের মানুষের যে তাদের যে নিপীড়ন, তাদের যে চাওয়া যে আত্মসম্মান নিয়ে বাঁচা, লং টাইম, ফর 100 years মানুষের সংগ্রাম, এই বাঁচাটা মানুষ বাঁচার পরিবেশটা চাচ্ছে। মানুষ চাচ্ছে ভাই আমার এমন একটা পলিটিক্যাল পার্টি দরকার, যে পার্টিটা আমার ব্যথা বুঝবে, যে পলিটিক্যাল পার্টিটা আমার কথা শুনবে, যে পলিটিক্যাল পার্টিটা আমার মর্যাদা দিবে, যে পলিটিক্যাল পার্টিটা আমাকে, আমি রাষ্ট্রের নাগরিক, সে নাগরিক হিসেবে আমাকে সম্মান দিবে, আমার কথা শুনবে। প্রত্যেকটি মানুষ বুঝলে না, যে ইংলিশটা কথা বলেন, যে এভরি হিউম্যান হ্যাজ এ রাইট টু বি হার্ড। প্রতিটি মানুষের কথা শোনার প্রত্যেকটি মানুষ সমান মর্যাদা অধিকারী। প্রতিটি মানুষ যখন বুঝে যে আমি ভ্যালুড, আমি সম্মানিত অন্যের চোখে, তখন মানুষ তাকে আপন ভেবে, আপনি আমাকে তখনই আপন ভাববেন যখন আমি আপনার কথা শুনবো। আমি আপনাকে আমি আমার নিজেকে যতটুকু ভালোবাসি, সম্মান করি, আমি আপনাকে ঠিক ততটুকু ভালোবাসবো, সম্মান করব। যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে আপনি আমার কাছে আসবেন, আদারওয়াইজ আসবেন না আপনি। এটি মানুষের নিয়ম, এভাবে মানুষ কাজ করে। পলিটিক্সের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ এখন যদি মনে করে বিএনপি আমার কথা শুনে, যদি মানুষ মনে করে যে জামাত আমার কথা শুনে, অমুক পার্টি আমার কথা শুনে, অমুক পার্টি আমাকে রেসপেক্ট করবে, অমুক পার্টি আমার ব্যথাটা বুঝবে, আমাকে এই দেশের একজন মানুষ হিসাবে কাজ করার, ফাংশন করার জন্য আমার পরিবেশটা ক্রিয়েট করে দিবে,
আমার কথা বলার সুযোগ দিবে, অর্থাৎ আমি মানুষ হিসাবে আমার যে যে অধিকার এটি দিবে, এটা যখন মানুষ ভোট করবে তখন মানুষ বিএনপিকে ভোট দিবে বা জামাতকে ভোট দিবে বা অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে ভোট দিবে। এই যে মানুষের প্রত্যাশাটা, এই প্রত্যাশা অনুযায়ী আপনি যদি পারফর্ম করতে না পারেন তাহলে আপনি থাকবেন না, তাহলে আপনি পিছিয়ে যাবেন। এটা নিয়ম। আমাদের ডাকসুতে যা ঘটেছে, জাহাঙ্গীরনগরে যা ঘটেছে, এটা হচ্ছে সিম্পল, ভেরি সিম্পল। মানুষের যে প্রত্যাশা অনুযায়ী আপনি তাকে সাপ্লাই দিচ্ছেন কিনা। আপনি যদি প্রত্যাশা অনুযায়ী সাপ্লাই দিতে পারেন তাহলে আপনি ফল পাবেন, না পারলে সিম্পল ফল পাবেন না। এটা হচ্ছে ন্যাচারাল সিস্টেম। আর আপনি যদি 2 নম্বরই করেন তো অন্য জিনিস। 2 নম্বরই কথা তো বলছি না, তাই না? ন্যাচারাল সিস্টেমে আপনি প্রত্যাশা অনুযায়ী ডেলিভারি দিতে না পারলে আপনি এই মার্কেটে টিকবেন না, আপনি টিকতে পারবেন না। আমি জামাত ইসলামের 5 আগস্টের পরে মানুষের প্রত্যাশা অনেকাংশেই বেড়েছে। মানুষ এই প্রত্যাশা অনুযায়ী যদি জামাত ইসলাম ডেলিভারি দিতে পারে তাহলে ক্ষমতায় আসবে জামাত ইসলাম, যদি উল্টা পাল্টা কিছু না হয় ন্যাচারালি। যদি বিএনপি ডেলিভারি দিতে পারে তাহলে বিএনপি ক্ষমতা আসবে। প্রশ্ন হচ্ছে আপনি ডেলিভারি দিতে পারবেন কি পারবেন না। এটি পলিটিক্যাল পার্টির, জামাতের রিসেন্ট আমার কাছে মনে হয় নতুন জেনারেশনের কাছে, জামাতের নতুন জেনারেশনের কাছে সোফার মানে আপনি আপনাকে জামাত যতটুকু ব্যাখ্যা করতে পারছে এ পর্যন্ত মার্কেটে, সে অনুযায়ী বলছি, মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা এটাকে শুধু আরো বাড়াইতে পারে। অর্থাৎ তার অ্যাক্টিভিটি ডিফাইন করবে সে সামনে কতটুকু ভোট পাবে বা পাবে না। বাট সোফার মানুষের প্রত্যাশার সঙ্গে লাইন আপ, মানুষের প্রত্যাশার সঙ্গে যে ফাংশন করা, যে ভাবমূর্তি ক্রিয়েট করা, এটা বিএনপির যে জামাত আগায়া ভাবমূর্তি ক্রিয়েট করার ক্ষেত্রে তার যে বাহ্যিক সৌন্দর্য, যে বাহ্যিক যে আবেদনে জামাত অনেক এগিয়ে। এটা অনেক রিজন কেন এগিয়ে। এখন হচ্ছে জামাত এখন পারফর্ম করতে পারবে কিনা সে অনুযায়ী, বা আপনি সাপোজ জামাতের কথা নাই বললাম, হয়তো জামাত কথা বললে কেউ বলে কেন জামাত বলি, অন্য কোনো পলিটিক্যাল পার্টি পারফর্ম করবে, সে যদি প্রপারলি পারফর্ম করতে পারে তাহলে সে টিকে থাকবে, সে এগিয়ে যাবে। আর যদি না পারে তাহলে তার এই যে গ্রাফটা, মানুষের প্রত্যাশার যে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম না করার ফলে, পারফর্ম না করতে পারবে আগিয়ে যাবে, না করলে সিম্পলি পিছিয়ে যাবেন আপনি, অন্য কেউ আগিয়ে যাবে। অন্য কেউ কি পারফর্ম করলে এগিয়ে যাবে না, পারফর্ম না করলে এগিয়ে যাবে। অর্থাৎ আপনি যখন খারাপ করবেন বাই ডিফল্ট এই সুযোগটা অন্য কেউ নিবে, মানুষ অন্য কাউকে পছন্দ করবে। এই জন্য না যে অন্য কাউকে সে ভালোবাসে না, আপনি খারাপ করেছেন এই জন্যই সে অন্য কাউকে নিয়েছে। এটা খুব জটিল, এই হিসাবটা মারাত্মক জটিল। যেটা মানুষ করছে, হিসাব করছে যে ডাকসুতে কি শিবিরই সব ভোটে পেয়েছে, কি মানুষ কি সব ভোটার কি শিবিরের, এটা একটা বড় হিসাব। সব ভোটগুলো কি শিবিরের না, অনেকে বলতে না এই সব 14,000 ভোট শিবিরের না, শিবিরে হয়তো বা শিবিরকে ডাইরেক্ট পছন্দ করে হয়তো 5,000 মানুষ, 6,000 মানুষ, বাকিগুলো বিএনপিকে পছন্দ করে না, আওয়ামী লীগকে পছন্দ করে না, বামকে পছন্দ করে না, বাম রাজনীতি, সেই জন্যেই তারা দিয়েছে শিবিরকে, যে তাদের চেয়ে শিবির ভালো। নট নেসেসারিলি আমি শিবিরকে পছন্দ করি, শিবিরের অ্যাক্টিভিটি পছন্দ করি, তাদের আইডিওলজি পছন্দ করি, এই জন্য মানুষ ভোট দিয়েছে। জিনিসটা এরকম সবসময় এরকম কাজ করে না। মানুষ অন্যকে পছন্দ করে না তাই আপনাকে পছন্দ করে, বাট তার মানে এই নয় মানুষ আপনাকে পছন্দ করে। এটি মাঝে মাঝে ঘটনাটা হয়। মানুষ যখন বলে না যে খারাপের ভিতরে ভালো, এটা যেমন হয়, আবার অনেক সময় মানুষের মধ্যে হয় কি, মানুষ যা চাচ্ছে সেটা অন্য মাধ্যমে পাচ্ছে না তাই আপনাকে মানুষ সিলেক্ট করছে, তার মানে এই নয় মানুষ আপনাকে পছন্দ করেছে। এই যে মানুষ আপনাকে বিশ্বাসটা করেছে, এই বিশ্বাসটা কিন্তু খুব শক্তিশালী নয়, এই বিশ্বাসটা হচ্ছে খুব ভঙ্গুর বিশ্বাস। ওই যে 5,000 শিবিরের ভোট ডাকসুতে, ওই শিবিরের ভোটগুলোর মানুষের বিশ্বাসটা শক্ত,
বাকি ভোটগুলো যদি এটা হয়, বাকি ভোটগুলো বাকি যারা মানুষকে তারা বিশ্বাস করেছে, তাদেরই বিশ্বাসটা যদি আপনি সম্মান করতে না পারেন, তারা কিন্তু মুহূর্তেই এই বিশ্বাসটা কেড়ে নিবে। তারা মুহূর্তে অন্য কারোর প্রতি বিশ্বাসটা রাখবে। আপনাকে এই হিসাবটা খুব বুঝতে হবে। আপনি এই হিসাবটা না বুঝতে পারেন, এই যে সাইকোলজিটা, যে মানুষ আমাকে ভোট দিয়েছে, মানুষ কিন্তু যে কোনো মুহূর্তে আমার কাছ থেকে চলে যাবে। যদি তাদের প্রত্যাশা অনুযায়ী আমি পারফর্ম করতে না পারি, মানুষ চলে যাবে। আপনি যদি এটা বুঝতে পারেন, তাহলে আপনি গেইন করবেন। যদি বুঝতে না পারে, জামাত বা শিবির আগামী রাজনীতিতে যদি এটা বুঝতে না পারে, তাহলে তারা টিকে থাকতে পারবে না। তাহলে মানুষের এই বিশ্বাসটা অন্য কাউকে সে তার এই বিশ্বাসের যে দায়িত্বটা সে অন্য কাউকে দিবে। কিছু কিছু কাজ আমার কাছে মনে হয় জামাতের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, এটা যেহেতু আমি পলিটিক্সকে আমি অ্যানালাইসিস করার চেষ্টা করি, জামাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তার সিনিয়র পলিটিশিয়ানদেরকে হ্যান্ডেলিং করা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জামাতের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তার নতুন জেনারেশন শিবির, নতুন জেনারেশন যারা রাজনীতি করে তারা হচ্ছে জামাতের অ্যাসেট, সবচেয়ে বড় অ্যাসেট। আর জামাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তার বয়স্ক নাগরিককে, যাদের বয়স 60, যাদের বয়স 50, যাদের বয়স 60 ঊর্ধ্ব যারা পলিটিশিয়ান আছে জামাতের, তারা হচ্ছে জামাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারাই জামাতকে সবচেয়ে বেশি বড় বিপদে ফেলবে। তাদের কাণ্ড জ্ঞান হুঁশ কম। এটা হচ্ছে জেনারেশনাল গ্যাপ। এটাকে বলে আপনার জেনারেশনাল চ্যালেঞ্জ। একটা পার্টি, জামাত এজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে তার যে সিনিয়র পলিটিশিয়ান, তাদের চ্যালেঞ্জ সবচেয়ে বেশি। জামাত যদি এই চ্যালেঞ্জটাকে হ্যান্ডেলিং করতে না পারে, জামাত পিছিয়ে যাবে। যদি হ্যান্ডেলিং করতে পারে, জামাত এগিয়ে যাবে। আর হ্যান্ডেলিং করার জন্য জামাতের সবচেয়ে বেশি করণীয় তার ইয়াং জেনারেশন, যাদের বয়স 30 ঊর্ধ্ব, 40 ঊর্ধ্ব, তাদেরকে তার দলের অনেক অ্যাক্টিভিটিতে এঙ্গেজ করা, বড় বড় দায়িত্ব দেওয়া। যদি সেটি না পারে, জামাত রাজনীতিতে টিকে থাকতে পারবে না। টিকে থাকতে পারবে, কিন্তু মানুষের প্রত্যাশা অনুযায়ী ডেলিভারি সে দিতে পারবে না। সে যা আশা করছে, জামাত যদি বুঝতে পারে যে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমার দলের সিনিয়র পলিটিশিয়ান, তারাই জামাতকে সবচেয়ে বড় বিপদে ফেলবে। যদি এটা বুঝতে পারে জামাত এটা যত আগে বুঝবে তত তার জন্য ভালো। যত দেরিতে বুঝবে, সে ততই বেশি রাজনীতি মাঠ থেকে পিছিয়ে যাবে। জামাতের উচিত তার নতুন জেনারেশনকে কাজে লাগানো। আপনার যে রিসোর্স আছে, যদি জামাত এটি কাজে লাগাইতে না পারে, তাহলে জামাত পারফর্ম করতে পারবে না। জামাতকে বুঝতে হবে এটা তার পলিটিক্যাল রিসোর্স কি কি আছে। সবচেয়ে বড় রিসোর্স হচ্ছে জামাতের 40 ঊর্ধ্ব, 35 ঊর্ধ্ব তার নতুন জেনারেশনের পলিটিশিয়ানরা। মানে নতুন যে তার ট্যাঙ্ক আছে, থিঙ্ক ট্যাঙ্ক, তার যে রিসোর্স আছে, এটাকে কাজে লাগানো। তো লাগাইতে না, আপনি রিসোর্স আছে, যদি কাজে লাগাইতে না পারেন, আপনি ফল পাবেন না। এই রিসোর্সে কোনো লাভ নেই। সো জামাতের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা। আমি কিছু উদাহরণ দিতে পারি। আপনি এগুলোকে কি করে হ্যান্ডেলিং করবেন, এগুলো সো ইম্পর্টেন্ট। যদি হ্যান্ডেলিং করতে না পারেন, আপনি টিকতে পারবেন না ফর শিওর। এটা হচ্ছে হিস্টোরি তাই বলে, পলিটিক্যাল হিস্টোরি তাই বলে, এটাই সায়েন্স। এভাবেই সমাজ বিজ্ঞান কাজ করে, রাজনীতি কাজ করে, এভাবেই সাইকোলজি কাজ করে। জামাতে এই মুহূর্তে আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ দিতে পারি। আমি মানে কিছু উদাহরণ দিতে পারি আপনাকে। কয়েকদিন আগে, পরশুদিন বা গতকালকে মনে হয়, একটা টক শো ছিল জামাতের এক সোকল ব্যারিস্টার, তার সাথে ডাক্তার জাহিদ, যে আমাদের মান্নাবাই, জনাব ডাক্তার জাহিদ, মান্নাবাই পলিটিক্যাল পার্টি, সে মনে হয় সেক্রেটারি হবে উনাকে আমি ডাক্তার জাহিদের অনেক কিছু পছন্দ করি না। ডাক্তার জাহিদের অনেক কিছু ভালো লাগে। আমি তার কথা শুনি, তার অ্যানালাইসিস শুনি, মাঝে মাঝে তার অ্যানালাইসিস থেকে আমিও নতুন কিছু জানতে পারি, কিন্তু আমি তাকে পছন্দ করি না একদমই। এটা হচ্ছে তাকে মাঝে মাঝে আমার কাছে মনে হয় একেবারে রাজনীতির শিশু। কেন শিশু মনে হয়, এটা কারণ আছে। কারণ একটা মানুষ কেন কথা বলে, তার সামাজিক, তার যে সীমাবদ্ধতা, তার যে জ্ঞানের সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা অনুযায়ী সে কথা বলে। সো এটা স্বাভাবিক। এটা তার অনেক কিছু ভালো লাগবে না, সেটাই স্বাভাবিক। আমি হয়তো অনেক যেটা জানি সেটা ডাক্তার জাহিদ জানে না। আমার যে কভারেজ আছে, পলিটিক্যাল কভারেজ, সেটা ডাক্তার জাহিদের সে পলিটিক্যাল কভারেজ নেই। তার যে জানার যে রিসোর্স, সেখানে সে ডাক্তার জাহিদ রিস করতে পারে নাই। তার
তার সেই সীমাবদ্ধতার কারণে সে উল্টাপাল্টা অনেক সময় অনেক কিছু বলে যেগুলো মেক সেন্স করে না, একেবারে ডাজন্ট মেক সেন্স এট অল। সো ডাক্তার জাহিদের, তার মানে এই নয় ডাক্তার জাহিদকে আমি অসম্মান করো, সে অসম্মানের রাইট আমার নেই, কারণই সে অনুষ্ঠানে জামাতের সোকল ব্যারিস্টার, আমি জানি না সে জামাতের কোন পজিশনে আছে, মার্কেট থেকে জেনেছি, মিডিয়া থেকে সে জামাতের নেতা, সে কোন টাইপের নেতা, সে কি সোলটু বল্টু টাইপের নেতা কিনা, ব্যারিস্টার মানে তো আর সে অনেক বড় নেতা না, তাই না? ব্যারিস্টার মানে হইতে পারে সোলটু বল্টু টাইপের নেতা হইতে পারে, থার্ড ক্যাটাগরি ফোর্থ ক্যাটাগরি, যে ক্যাটাগরি হোক, যখন তার নামে বাংলাদেশের প্রেক্ষাপটে যখন তার নামের শেষে তাকে ব্যারিস্টার, বাংলাদেশের মানুষ মনেই করি সে মনে ওই পলিটিক্যাল পার্টি অনেক বড় নেতা। বাস্তবতাও তাই, সাধারণত বাই ডিফল্ট কোন কারো নামের সাথে পদবীর আগে যদি ব্যারিস্টার থাকে সে বাই ডিফল্ট একটা বড় পজিশনে চলে যায়। এটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্সের ক্ষেত্রে তাই ঘটে, সব প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে, যেটি মারাত্মক দুর্বলতা। পলিটিক্স এরকম না, পলিটিক্স শিখতে হয় মাঠ থেকে, হুম করে আইসা দলে ঢুকে ফেললাম আর রাজনীতি করে ফেললাম, এটা হচ্ছে স্টুপিড আইডিয়া। স্টুপিড আইডিয়ার সবাইকে ফল বুক করে। হাওয়ার এই পলিটিক্যালস, এই সে যেভাবে রিয়াকশন করেছে, তার যে রিয়াকশন ছিল, আমি তাকে দুই এক কথায় বলি, সে একটা বুধাই। ওই যে ব্যারিস্টার, সে হচ্ছে ব্যারিস্টার বুধাই, তাকে বলে যে বুধাই ব্যারিস্টার। না, ব্যারিস্টার মানে তো চালাক না, বুধাই হইতে পারে, তাই না? বুদ্ধি তো অন্য জিনিস। আপনি সে ব্যারিস্টার বুধাই। আমি জানি না এখন পর্যন্ত জামাত কি বলেছে। জামাতের উচিত সাথে সাথে এটি প্রকাশ্যে ক্ষমা চাওয়া, যে আমাদের যে লোকটা কাজটা করেছে এটা সো ইম্পর্টেন্ট। আপনার দলে কোনো পলিটিক্যাল ফিগার যদি সে ভুল করে, আপনি তার প্রতি ক্ষমা চাইবেন দলের পক্ষ থেকে, তারপরে আপনি তার অ্যাকশন নেবেন, তাকে কি দল থেকে বের করে দিবেন না কি করবেন সে আপনার ব্যাপার। কিন্তু ফার্স্ট যে স্টেপটা হচ্ছে আপনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করবেন, এটা মানুষ চায়। আমি দেশের নাগরিক হিসেবে মনে করি, আমি যখন দেখি একটা মানুষ অন্যায় করেছে, ফার্স্ট কাজটা হচ্ছে ওই সংগঠনের ওই পলিটিক্যাল পার্টি বলবে আমি সরি, আই এম সরি, এজ এ পলিটিক্যাল পার্টি উই সরি, যে আমার পলিটিক্যাল পার্টির একজন সদস্য এই কাজটা করেছে, কাজটা ভুল করেছে, আমরা সরি। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি তাকে দলে রাখবেন কি রাখবেন না। এখন পর্যন্ত আমি দেখি নাই জামাত প্রকাশ্যে সরি বলেছে, এটা হচ্ছে জামাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যদি আপনার দলের নেতা একটা নেস্টি কাজ করেছে, একবার স্টুপিডের মতো জঘন্য কাজ করেছে, চরম বুদায়ের মতো কাজ করেছে, আপনি সরি বলবেন না? আপনি যদি একটু না বুঝতে পারেন, তার মানে আপনি মারাত্মক সমস্যায় আছেন। এজ এ পলিটিক্যাল পার্টি আপনি অনেক বড় সমস্যায় আছেন, তার মানে আপনি আপনি সমস্যায় আছেন, এটা ইন্ডিকেট করে, এটা হচ্ছে ইন্ডিকেটর যে আপনি আসলে কিছু বুঝতেছেন না, হয়তোবা আপনি হয়তোবা অনেক ক্ষেত্রে ভুল ভুল কাজ করছেন। আমি আশা করব হয়তো জামাত দ্রুত সরি বলবে, যে তাদের নেতা এবং তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবে তারা বলবে এটা। কারণ একটি একটি এই ধরনের অ্যাক্টিভিটি একটা জিনিস ইম্পর্টেন্ট। আপনি আপনি যখন মিডিয়াতে কথা বলেন, আপনি এটি মনে রাখতে হবে, আমার এই কথাটা সবাই শুনছে। সবাই যে শুনছে, আমার মুখ থেকে যখন একটা কথা বেরিয়ে পড়ে, এই কথা কিন্তু আর ফিরিয়ে নেওয়া যায় না, এবং একটা কথার কিন্তু কনসিকুয়েন্স অনেক বড়। এটি যদি আপনি না বুঝতে পারেন, কোনো পলিটিক্যাল পার্সন যদি না বুঝে যে মিডিয়ার সামনে কথা বলা মানেটা কি, আমি যখন মিডিয়ার সামনে কথা বলি মানে হচ্ছে আমি 18 কোটি মানুষের সামনে কথা বলছি, আমার এই কথাটা চলে যাচ্ছে, যদি ভুল করে ফেলি এটি এটি কনসিকুয়েন্স আছে। এটি যদি কেউ না বুঝতে পারে তাহলে সমস্যা, সিরিয়াস সমস্যা। জামাতের এখন আমি জামাতের খুব দ্রুতই ক্ষমা চাওয়া দরকার, নাম্বার ওয়ান। নাম্বার টু, জামাতের এই পলিটিক্যাল পার্সন আছে, ওরা জামাত তো অলরেডি নমিনেশন দিয়ে দিচ্ছে সবাইকে, মনে হয় ইনফরমালি। কুষ্টিয়ার একজন মৌলানা আছেন, একজন ইসলামিক পার্সন আছেন, মনে হয় ওনার নাম হচ্ছে আমির হামজা সাহেব। ওনার আমি কিছু অ্যাক্টিভিটি দেখেছি যেগুলো আসলে মেক সেন্স করে না, যেগুলো মানুষ পছন্দ করে না, এগুলো হচ্ছে ব্যাকডেটেড, একেবারে সো ব্যাকডেটেড কথাবার্তা। ব্যাকডেটেড বলবো না, এগুলো মেক সেন্স করে না, অনেক সব পাগলের কথা, যেগুলো ওই যে স্থানকাল পাত্রভেদে মানায় না। ওই যে যার অসুস্থ, একজন অসুস্থ মানুষকে গোলাপ ফুল দেওয়া ভাতের পরিবর্তে, খাবারের পরিবর্তে, যেরকম মেক সেন্স করে না, এই ভদ্রলোকের অনেক কথাবার্তায় আওলা জ্বালা, একেবারেই আওলা জ্বালা, বুঝে না, কমন সেন্স কাজ করে না। আমি উনাকে বলবো জামাতে উচিত উনাকে হ্যান্ডেলিং করা, না হলে সমস্যা আছে আপনাদের। জামাতে এরকম আরো পলিটিক্যাল পার্সন জামাতের আছে, সিনিয়র পলিটিশিয়ান, যারা উল্টাপাল্টা কথা বলে, মানুষ এসব পছন্দ করে না একদম। আপনি যদি এই সিনিয়র পলিটিশিয়ানদেরকে হ্যান্ডেলিং করতে না পারেন, তাহলে আপনার গ্রহণযোগ্যতা কমবে। আর যদি আপনি এটি ভালোভাবে হ্যান্ডেলিং করতে পারেন, তাহলে আপনার আপনার গ্রহণযোগ্যতা জ্যামিতিক হারে, গাণিতিক হারে, মাঝে মাঝে জ্যামিতিক হারেও বাড়তে পারে পলিটিক্সের ক্ষেত্রেও। এটি যদি জামাত বুঝে, তাহলে জামাত আগামী নির্বাচনে খুব ভালো পারফর্ম করতে পারবে।
এবং আমার আমার এবং আমার মানে আমার এটা হচ্ছে আমার ভাবনা, জামাতের উচিত এই এই রিসোর্সটাকে, তার ইয়াং রিসোর্সটাকে কাজে লাগানো, তার পলিটিক্সের সবচেয়ে বড় বড় পজিশনে কাজে লাগানো। অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আমি জানি আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর ভিতরে যে ফেসিজম কাজ করে, পলিটিক্যাল পার্টি সে জামাত, বিএনপি, আওয়ামী লীগের, জামাতের ভিতরেও তাদের যে সিস্টেমেটিক পলিটিক্স বলা হয় এটাকে, অনেক সময় আপনি সিস্টেমটা এভাবে ডেভেলপ করেন যে সিস্টেমটা বাই ডিফল্ট আপনি ফেসিজমকে নার্চার করে, ফেসিজমকে হচ্ছে এটা কি বলবো, ফেসিজমকে বাঁচিয়ে রাখে, ফেসিজম কালচারটাকে প্রমোট করে, এরকম সিস্টেম আছে। সো এটা এটা কোয়েশ্চন, জামাতের ভিতরে তাদের যে ইন্টারনাল পলিটিক্যাল সিস্টেম, এই সিস্টেমটি কি বাই ডিফল্ট সমস্যা আছে কিনা। আমি অনেকের কাছে শুনেছি এটা সমস্যা থাকতে পারে। যদি সমস্যা থাকে, আমি তারপর জামাত যদি তাৎক্ষণিক এই সিস্টেমকে চেঞ্জ করতে না পারে, তারপর আমি জামাতকে বলবো, আমি এজ এ সিটিজেন অফ বাংলাদেশ জামাতকে বলবো, আমি আপনি অ্যাডক বেসিসে আপনি অ্যাডক যে আমার পলিটিক্স, আমার সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমার পলিটিক্যাল পার্টি থাকবে এক পাশে, আবার আমি অ্যাট দ্য সেম টাইম সাইমালটেনিয়াসলি আমি একই সাথে প্যারালালি আমি আর একটা সংগঠন গড়ে তুলব, আমার নির্বাচন কেন্দ্রিক কমিটি করব, নির্বাচন কেন্দ্রিক প্যারালালি। সে নির্বাচন কেন্দ্রিক আপনি কমিটিতে আপনার নতুন জেনারেশনকে রাখেন। আপনি আপনি এখানে আপনার যে প্রোফাইল নতুন, আপনার যে পলিটিক্যাল প্রোফাইলটা তৈরি করবেন, যে রাজনীতি কাজ করার জন্য এই প্রোফাইলটাতে আপনি ডাইভার্স রাখেন, আপনি বিভিন্ন টাইপ রাখেন, সিনিয়রদের রাখবেন না, মোস্ট অফ দেম রাখেন ইয়াং জেনারেশনকে, যারা এখন এই মুহূর্তে ইউনিভার্সিটিতে কাজ করেছে, যারা ইউনিভার্সিটির বাইরে কাজ করতেছে, যারা দেশের বাইরে কাজ করছে, আপনি সবাইকে কাজে লাগান। যদি কাজে লাগাইতে পারেন, আপনি সাইকোলজিস্ট নিয়োগ করেন, আপনার পলিটিক্যাল পার্টির ভিতরে সাইকোলজিস্ট নিয়োগ করেন, বাংলাদেশের নাম করা সাইকোলজিস্ট আছে, তাদেরকে নিয়োগ করেন। আপনি নিয়োগ করেন, আপনার পলিটিক্যাল পার্টি যারা কথা বলবে তাদের এই কথাগুলোকে তারা আপনার মানে কি বলবে, মানে এগুলোকে ফিল্টারিং করবে, আপনি কোথায় কোথায় ভুল করেছেন, তাদের কাজ করবে। অনেক কাজ করার জায়গা বাকি আছে, যদি এই কাজগুলি করতে পারেন, অনেক কাজ আছে, আপনি যদি কাজগুলো করতে পারেন, তাহলে আগামী নির্বাচনে মানুষের যে 5ই আগস্টের পরে যে প্রত্যাশা, মানুষের একটি সুন্দর রাজনীতি দেখা, মানুষ এখন দেখতে চায় নম্রতার রাজনীতি, ভদ্র, এটি মানুষের সবসময় ছিল, মানুষ এটা পায় নাই, বাংলাদেশের মানুষ যে আমরা পাই নাই। আমি যখন ছিলাম স্কুলে কলেজে, আমি দেখি যে আমাদের রাজনীতি যেটা হয়েছে, কিসের রাজনীতি, পেশি শক্তির রাজনীতি, অসভ্যতার বর্বরতার রাজনীতি। মানে রাজনীতি মানে হচ্ছে জঘন্য, রাজনীতি মানে ছোটলোকি, রাজনীতি মানে হচ্ছে মানে ব্যক্তিত্বহীন মানুষের কাজ, রাজনীতি মানে হচ্ছে চুরি, রাজনীতি মানে হচ্ছে অসভ্যদের খেলা, বদমাইশদের খেলা, যেখানে হচ্ছে নীতিহীনদের খেলা। মানে এটা অল অ্যাবাউট ছিল হচ্ছে স্যাটার্নিক একটা পলিটিক্স। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে পলিটিক্সটা ছিল অল অ্যাবাউট স্যাটার্নিক। এখানে দুষ্ট লোকদের, একটা নিকৃষ্ট মানুষদের পদচারণা ছিল। আমরা এগুলো দেখে বড় হয়েছি আমি। তো এই যে আমি, আমার আগের জেনারেশন, আমাদের পরের জেনারেশন, তারা যেগুলো এগুলো দেখতে দেখতে টায়ার্ড, সো টায়ার্ড, তারা এখন দেখতে চায় সুন্দরের রাজনীতি, যে পলিটিক্যাল পার্টি তাদের এই সুন্দর উপহার দিতে পারবে, ভদ্রতা উপহার দিতে পারবে, নম্রতা উপহার দিতে পারবে, সুন্দর উপহার দিতে পারবে, তারা আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে। যদি জামাত সেই নম্রতা রাজনীতি, ভদ্রতা রাজনীতি, সেই প্রত্যাশা রাজনীতি, সুন্দরের রাজনীতি উপহার দিতে পারে, তাহলে আগামীতে জামাত আগামীতে ভালো কিছু করবে, আমার 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 এটা প্রত্যাশা। আর যদি না করতে পারে, তাহলে যা হবার তাই হবে। আর সেটার জন্য সবশেষ আবারও বলছি, আমি জামাতের প্রতি, আমি তাদের প্রতি বিনীত অনুরোধ আমার, আপনি আপনার ইয়াং জেনারেশনকে কাজে লাগান, আপনার যে ইয়াং প্রচুর রিসোর্স আছে কাজে লাগান। যদি কাজে লাগাইতে না পারেন, ইউল বি লস্ট। তাহলে একদিন এইটার প্রায়শ্চিত্ত করবেন, এই ভুলের প্রায়শ্চিত্ত আপনাকে একদিন দিতে হবে। আমি আশা করি জামাত এই কাজটা করবে। আপনারা যারা আমার কথা শুনছেন, আপনারা আশা করবো, আমি চাই আপনারা যারা কথা শুনছেন প্লিজ আমার কমেন্ট করবেন, যদি আমার কথা কোনো ভুল হয়ে থাকে, আপনার যদি ভিন্ন মত থাকে, আমার কথাটা আমাকে সাহায্য করবেন। আমি আপনাদের সবার, যারা আমার কথা শুনছেন, আমি আপনাদের সবার সাহায্য চাই, আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই। আপনারা প্লিজ কমেন্ট করবেন যে আমি কোনটা ভুল বলেছি বা আমার কোনটা বলা উচিত ছিল। প্লিজ, আমি আপনাদের সবার প্রতি বিনীত রিকোয়েস্ট, আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট থেকে শিখবো, আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই। দয়া করে আমার কথা শুনে থাকলে এই সাহায্যটুকু আমাকে করবেন, তাহলে আমি আমার ভুলটুকু শুধরে আমি ভবিষ্যতে আরো সুন্দর কিছু
আরো সুন্দর কিছু নিয়ে কাজ করতে পারি, আমাকে সেই সাহায্যটি করবেন। তা আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়তে পারি, যে সমাজকে দেখার জন্য পৃথিবী থেকে মানুষ আসবে। যে সমাজ, আমরা যেমন আজকে বিভিন্ন দেশে যাই, বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশ সমাজে আসবে। আমাদের সেই সম্ভাবনা আছে, আমরা অল্প সময়ের আমাদের সেই রিসোর্স আছে, আমরা অল্প সময়ের ভিতরে একটি সুন্দর সারা পৃথিবীর ভিতরে একটি সর্বোৎকৃষ্ট সমাজ উপহার দিতে পারি, সারা পৃথিবীকে দেখিয়ে দিতে পারি। এই রিসোর্স আমাদের আছে, শুধু আমাদের অভাব আন্তরিকতা। আমরা যদি চাই তাহলে সেটা সম্ভব। প্লিজ আমাকে সবাই যারা দেখছেন, আবারও রিকোয়েস্ট, প্লিজ কমেন্ট করবেন। আর কমেন্টের মাধ্যমে আমরা একে অপরের কাছে শিখি, আর শিখার মাধ্যমে এই একে অপরের ইন্টারাকশন যত বেশি হবে ততই সমাজ এগিয়ে যায়। আমি সেই ইন্টারাকশনটা আপনাদের কাছ থেকে আশা করি। আপনারা আবার বলি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।